অধিক পরিচিত, সেটা নির্বাচন 2030 সালের মধ্যে ভেজাল মুক্ত খাদ্য নিরাপত্তা, 3-0 ভিশন অর্থাৎ পরিবেশগত অবক্ষয়ের শূন্যতা, বর্জ্যের শূন্যতা এবং বন্যা ঝুঁকি শূন্যতা, এগুলোকে তারা বলেছে। আধুনিক সর্বজনীন স্বাস্থ্যসেবা গরিব অসহায় জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা, রাজধানীর সঙ্গে দেশের বিভাগীয় শহরগুলোর সড়ক ও রেলপথের দূরত্ব 2-3 ঘন্টায় নামিয়ে আনা, নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের স্বল্প মূল্যে আবাসন নিশ্চিত করা এবং সার্বজনীন সামাজিক নিরাপত্তা, এগুলোও তারা উল্লেখ করেছে। আরও কিছু বিষয় স্পষ্ট করেছে, আমি আপনাদের কাছে যেহেতু আছে আমি ওগুলোতে যাচ্ছি না। আর এনসিপির ইশতেহারে তারা নাগরিক অধিকার, সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক উন্নয়নের উপর এটা জোর দিয়েছে। এখানে নাগরিকদের নিরাপত্তা, ন্যায্যতা নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত জবাবদিহিতামূলক স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা, দরিদ্র মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ, লুটের অর্থনীতির বিরুদ্ধে ন্যায্য রাষ্ট্র ব্যবস্থা এবং দেশের অর্থনৈতিক পুনর্জাগরণ নিশ্চিত করা এনসিপির অন্যতম লক্ষ্য বলে তারা এখানে বলেছে। এখানে আরও কিছু বিষয় ওখানে উল্লেখ আছে। এখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইশতেহারে 18 দফা মূলত রাষ্ট্র সমাজের কাঠামোগত পরিবর্তনের লক্ষ্য এটা প্রণীত, যেটা বলেছে যা গণতন্ত্র, সাম্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সাজানো হয়েছে। এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে দলটির বৈষম্য হ্রাস, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য অসমতা দূর করা, জনকেন্দ্রিক অর্থনৈতিক পুনর্গঠনের উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যের ব্যবস্থার মৌলিক সংস্কার, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, শ্রমিক ও নারীর অধিকার নিশ্চিতকরণ এবং যুব সমাজের শক্তি রাষ্ট্রীয় উন্নয়নে কাজে লাগানোর জন্য পরিকল্পনার অংশ তারা বলেছে এক্ষেত্রে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ইশতেহারে তারা 30 দফা মৌলিক ইশতেহারে নৈতিকতা, ন্যায় বিচার, মানবিক মূল্যবোধের ভিত্তিতে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা, এগুলোতে বেশিরভাগ আরও কিছু বিষয় এখানে উল্লেখ আছে। আর ইশতেহারে লক্ষণীয় যে বিষয়গুলো আরও আছে সেগুলো হচ্ছে নির্বাচনী প্রেক্ষাপট ও দলীয় প্রবণতার দিক থেকে এটা যেটা বিশ্লেষণ, এটা মুক্তিযুদ্ধ জাতীয় পরিচয়ের পুনর্নির্মাণ, এটা একটা বিষয়। এক্ষেত্রে 12ই ফেব্রুয়ারির এই নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধ রাষ্ট্রের আদর্শ নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। অংশগ্রহণকারীরা বেশিরভাগ দলের মতে মুক্তিযুদ্ধের বয়ান দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে অপব্যবহৃত হয়ে আসছে। এই প্রেক্ষাপটে দলগুলোর কাছে মুক্তিযুদ্ধকে জাতীয় ঐক্যমত্যের জায়গায় প্রতিষ্ঠার প্রত্যাশা দেখা যাচ্ছে। 5টি দলেই মুক্তিযুদ্ধের গুরুত্ব স্বীকার করলেও তাদের ব্যাখ্যায় ভিন্নতা পরিলক্ষিত হয়। মৌলিক বিষয়ে ঐক্যমত্য থাকলেও রাজনৈতিক দলগুলো ভিন্নতা স্পষ্ট। জুলাই সনদ ও গণতান্ত্রিক প্রত্যাশা, এক্ষেত্রে এই সনদটাকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল হিসাবে বিবেচনা করা হচ্ছে। একটি স্বচ্ছ নির্বাচন, জবাবদিহিমূলক রাষ্ট্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রতীক এটা হয়ে উঠেছে। 5টি দলই সনদের প্রতি ইতিবাচক অবস্থান নিলেও তাদের ব্যাখ্যায় ভিন্নতা আছে। এখানে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে বলেছে গণভোটে হা জয়যুক্ত হলেও তারা যদি ক্ষমতায় আসেন তবে তারা তাদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। অর্থাৎ দলগুলো স্বাক্ষরিত জুলাই সনদে বিএনপির ভিন্ন মত রেকর্ড করা আছে, সেগুলো তারা হুবহু বাস্তবায়ন করবে না। এখানে কিছু কিছু ব্যাপারে তাদের ছিল, ভিন্নমত ছিল বিএনপির, তাদের নোট অফ ডিসেন্ট আমরা জানি যে কতগুলোতে ছিল। আর এইদিকে এখানে উচ্চকক্ষ গঠন, নিম্নকক্ষের নির্বাচন, এগুলো দলের প্রাপ্ত ভোটের অনুপাতে বন্টনের কথা বলা হয়েছে। আর বিএনপির
তারা তাদের যে আগের অবস্থান ছিল জুলাই জাতীয় সনদ সেই স্বাক্ষরের আগে সেই অবস্থানেই আছে বলে মনে হয়। অপরদিকে এদিকে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি তারা এই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ করেছে আর কি, প্রতিশ্রুতি দিয়েছে। রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা এটা ক্ষমতার কেন্দ্রীকরণ এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার ফলে রাষ্ট্র সংস্কার 12ই ফেব্রুয়ারি নির্বাচনের প্রধান বিষয় হয়ে উঠেছে। দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, স্থানীয় সরকার সংস্কারের কথা প্রায় সব ইশতেহারেই এসেছে। তবে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। বিএনপি ও এনসিপি কাঠামোগত এবং সাংবিধানিক সংস্কার, সিপিবির সামাজিক অর্থনৈতিক রূপান্তর, জামাতে ইসলামীর একটি সৎ, দক্ষ, দুর্নীতিমুক্ত প্রশাসনের অঙ্গীকার, ইসলামী দলগুলোর নৈতিক ধর্মীয় শাসনের কাঠামোর উপর জোর দিয়েছে। আর রাষ্ট্র সংস্কারের দাবিতে বিএনপি তাদের পূর্ব ঘোষিত 31 দফা বাস্তবায়ন করবে বলেও তারা জানিয়েছে। সুশাসনের যে অঙ্গীকার, এখানে বিএনপি তাদের ইশতেহারে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের ব্যবস্থা পুনর্বহালের দাবিকে গণতন্ত্র পুনরুদ্ধারের পূর্বশর্ত হিসাবে তুলে ধরেছে। তবে দলটির মতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া রাষ্ট্রীয় সংস্কার সম্ভব নয়। তবে প্রশাসনিক ও সাংবিধানিক কাঠামোর গভীর সংস্কার বিষয়ে বিএনপির অবস্থান তুলনামূলকভাবে সীমিত। প্রস্তাবগুলো সাধারণ পর্যায়ের। জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সুশাসনের ধারণাকে নৈতিকতা, সততা ও ধর্মীয় মূল্যবোধের সাথে সংযুক্ত করেছে। তারা দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক প্রশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বললেও রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় নীতির ভূমিকা কতটুকু থাকবে সে বিষয়ে স্পষ্ট সীমারেখা নির্ধারণ করেনি, যা একাডেমিক ও রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। এর বিপরীতে জাতীয় নাগরিক পার্টি সুশাসন প্রশ্নে একটি কাঠামোগত সংস্কারের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। এখানে সিপিবি সুশাসনকে মূলত শ্রেণী ও অর্থনৈতিক ক্ষমতার প্রশ্ন হিসাবে ব্যাখ্যা করে। দলটির মতে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় দুর্নীতির কাঠামোগত উৎস এবং রাষ্ট্রীয় মালিকানা ও গণনিয়ন্ত্রণ ছাড়া প্রকৃত সুশাসন সম্ভব নয় বলে তারা উল্লেখ করেছে। আর এখানে সবগুলো ইশতেহারে সুশাসনের অঙ্গীকার, এটা লক্ষণীয়। বিএনপি ও জামাতের উভয়ের ইশতেহারে জুলাই সনদের সঙ্গে মিল রেখে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা উভয়ে বলেছে। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 মেয়াদে 10 বছরে সীমিত করা হয়েছে। আর বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ, এগুলো তাদের অঙ্গীকারে ব্যক্ত করা হয়েছে। এবং বিএনপি উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি এবং ন্যায়পাল প্রবর্তনের কথা তারা বলেছে। আচ্ছা, গণভোটের এখানে ধারণা প্রসঙ্গে বলা আছে যে রাজনৈতিক দলগুলোর গাফিলতির কারণে বাংলাদেশ গণভোট সম্পর্কে একটা স্পষ্টভাবে অবগত নয় মানুষ, এটা বলা হয়েছে। কিছু দল সাংবিধানিক সংস্কারের অংশ হিসাবে এটি দেখলেও অধিকাংশ দল বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা দেয়নি। বিএনপি এক্ষেত্রে ক্ষীণ সমর্থন জানালেও জামায়াত এবং এনসিপি হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। জাতীয় পার্টি প্রকাশ্যই না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। সামাজিক নিরাপত্তা ও শিক্ষা, সামাজিক নিরাপত্তা ইস্যুতে বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদি, এটা আগেই বলা হয়েছে। তারপরে ইত্যাদির মাধ্যমে সার্বজনীন ভাতার ধারণা তুলে ধরেছে। আর জামাতে ইসলামী প্রবীণ ও শিশুদের লক্ষ্যভিত্তিক স্বাস্থ্য কল্যাণ কর্মসূচির কথা বলেছে। এনসিপি সামাজিক সুরক্ষাকে ডেটা চালিত ও লক্ষ্যভিত্তিক করার প্রস্তাব এটা দিয়েছে, যা নীতিগতভাবে আধুনিক এবং কল্যাণ রাষ্ট্র ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখানে শিক্ষার ক্ষেত্রে এনসিপি গবেষণা ভিত্তিক এবং বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী শিক্ষা ব্যবস্থার উপর জোর দিয়েছে। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন নৈতিকতা ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষার সমন্বয়ের কথা বলেছে। সিপিবি শিক্ষাকে পণ্যে রূপান্তরের বিরোধিতা করে সম্পূর্ণ রাষ্ট্রীয় এবং বিনামূল্যে শিক্ষা ব্যবস্থার কথা বলেছে। জামায়াত স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে নারী শিক্ষা প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে। সম্ভবত এখানে মিসিং হয়েছিল, বিএনপিরও বোধহয় ছিল যে নারী শিক্ষার ক্ষেত্রে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত তাদের
অবৈতনিক আর কি, মানে বিনামূল্যে এটা হবে। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক নীতি বিশ্লেষণে দলগুলো উল্লেখযোগ্য পার্থক্য পরিলক্ষিত হয়। বিএনপি ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের পরিবারকে একটি নির্দিষ্ট পরিমাণের ভাতা এবং কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের স্বল্প মূল্যে কীটনাশক এবং কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিএনপি ফ্যামিলি কার্ড স্বল্প মেয়াদে দারিদ্র লাঘবে সহায়ক হতে পারে, তবে এই নীতি পুরো মাত্রায় বাস্তবায়ন করতে গেলে এর অর্থায়ন এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতার প্রশ্নে স্পষ্ট দিক নির্দেশনার অভাব রয়েছে। এখানে এই করের কিছু বিষয় আছে, আয়করের, সেটা আমি আর যাচ্ছি না। এখানে সিপিবি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসংস্থাকে রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে দেখেছে, তবে সিপিবির সমাজতান্ত্রিক পুনর্গঠন কাঠামোর উপর জোর দেয়, যেখানে ইসলামী আন্দোলন কল্যাণ রাষ্ট্রের ধারণা ধর্মীয় নৈতিকতার সঙ্গে যুক্ত করে। এখানে আরও উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, আয় বৈষম্য এই নির্বাচনের প্রধান সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে। এরকম তারা বলেছে, ভোটারদের কাছে অর্থনৈতিক নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। সব দলে উন্নয়নের কথা বললেও তাদের পথ ভিন্ন ভিন্ন। বিএনপি বাজার ভিত্তিক, এনসিপি নাগরিক অর্থনীতি, সিপিবি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও জামাতে ইসলামী উচ্চ প্রবৃদ্ধির আধুনিক অথচ ন্যায়ভিত্তিক অর্থনীতির কথা বলেছে। এখানে জিও পলিটিক্সের ক্ষেত্রে বলা হয়েছে, পররাষ্ট্রনীতিতে বিএনপি পররাষ্ট্র সার্বভৌমত্ব ও ভারসাম্যপূর্ণ কূটনীতির কথা বলেছে। বিশেষ করে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জামাত ও ইসলামী আন্দোলন মুসলিম বিশ্বকেন্দ্রিক সংহতির কথা বলেছে। এনসিপি একটি বাস্তববাদী এবং জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতির পক্ষে অবস্থান নিয়েছে, যা আদর্শিক মেরুকরণ এড়িয়ে চলে। আঞ্চলিক এবং বৈশ্বিক বাস্তবতা থাকা সত্ত্বেও ইশতেহারগুলোতে জিও পলিটিক্স তুলনামূলকভাবে উপেক্ষিত। স্বাধীন ও ভারসাম্যপূর্ণ অর্থনীতির কথা বলা হলেও সবারই কৌশলগত দিক নির্দেশনা দুর্বল বলে প্রতীয়মান হচ্ছে। এখানে আর্থিক প্রাক্কালনের অভাব। ইশতেহারগুলোতে একটি সাধারণ দুর্বলতা হলো কর্মসূচির আর্থিক প্রাক্কালনের অভাব। ফলে নীতিগতভাবে আকর্ষণীয় হলেও বাস্তবায়নের অর্থনৈতিক সক্ষমতা নিয়ে নাগরিকদের মধ্যে প্রশ্ন থেকে যায়। এটি আগ্রহ উদ্দীপক যে কোনো দলই তাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কী পরিমাণ অর্থের সংস্থান করতে হবে এবং সে অর্থ কোন উৎস থেকে সংগৃহীত হবে তার কোনো বিবরণ ইশতেহারে নেই। আমাদের বিশ্লেষণে দেখা যায় যে বড় দুটি দলের ইশতেহারে অতিমাত্রায় উচ্চাভিলাষী। জামাতের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে গেলে সবার আগে সুশাসন নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে, কারণ দুর্নীতিকে অন্তত সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে না পারলে একদিকে করের হার কমিয়ে অন্যদিকে ব্যয় বৃদ্ধির পরিকল্পনা বাস্তবে রূপ লাভ করবে কিনা এটা দেখা প্রয়োজন। তবে করের আওতা ব্যাপকভাবে বৃদ্ধি করা গেলে সরকারি নিয়োগ, বিনিয়োগ, ক্রয় ইত্যাদি ক্ষেত্রে মেধাতন্ত্র প্রতিষ্ঠিত করা সম্ভব হলে এবং রাষ্ট্রায়ত্ত খাতে লোকসান কমিয়ে আনা গেলে ইশতেহার বাস্তবায়ন সম্ভব হতে পারে। একইভাবে বিএনপির ইশতেহারে প্রতিশ্রুত 1 কোটি কর্মসংস্থান 2035 সালের মধ্যে অর্থনীতির $1 ট্রিলিয়ন উন্নীতকরণ, ক্রমান্বয়ে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ইত্যাদি অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প। কৃষক কার্ডের আওতা এবং এর আওতায় প্রতিশ্রুত ভর্তুকির পরিমাণ স্পষ্ট নয়, ফলে এই কার্ডে কী পরিমাণ রাজস্ব ব্যয় হবে তা নির্ণয় করা দুষ্কর। দেশের কর জিডিপির হার বাড়াতে হলে অবশ্যই করের আওতা বহুগুণে সম্প্রসারণ করতে হবে। ধনীদের করের জালে আবদ্ধ করার বিএনপির পরিকল্পনা বিত্তশালীদের প্রতিরোধের মুখে পড়ার সম্ভাবনায় নাকচ করা যায় না, মানে বিত্তশালীরা এটা বিরোধিতা করতে পারে। উপসংহারে আমরা বলেছি যে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের প্রশ্ন নয়, এটি রাষ্ট্রের ভবিষ্যৎ শাসন কাঠামো
ও নীতিগত দিক নির্দেশ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এ প্রবন্ধে উপস্থাপিত তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় ভোটারদের সামনে ভিন্ন ভিন্ন রাষ্ট্র দর্শন ও উন্নয়ন মডেল উপস্থাপিত হয়েছে। নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং এই ইশতেহারগুলোর কোন দৃষ্টিভঙ্গি বাস্তব রূপ পায় তার উপর নির্ভর করবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি এটা লিখিত বক্তব্যের অংশবিশেষ এটা পাঠ করলাম এবং আমাদের প্রত্যাশা এরকম আছে যে এই নির্বাচনের পর যারা জয়ী হয়ে সরকার গঠন করবে তাদের এবং প্রধান বিরোধী দল এগুলোর ইশতেহারগুলো আমরা পরবর্তীতেও পর্যায়ক্রমিকভাবে বিশ্লেষণের কাজটা ধারাবাহিকভাবে আমরা করব। নির্বাচনের পর প্রথমত আমরা মনিটরিং করব এবং নির্বাচনের পর আমরা আশা করছি যে 60 দিন পর সরকার গঠনের 60 দিন পরে আমাদের প্রত্যাশা আছে আরেকটা তাতে অন্তত যারা ক্ষমতায় গেলেন ইশতেহার বাস্তবায়নের তাদের বাস্তবধর্মী কোনো উদ্যোগ আছে কিনা, তাদের দৃষ্টিভঙ্গিটা কি, প্রবণতাটা এই ক্ষেত্রে তাদের এটা আমরা দেখার চেষ্টা করব এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে মেয়াদ ভিত্তিকভাবে এগুলোর বিশ্লেষণ আমরা তুলে ধরব। আমাকে শোনার জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি এবং এখানে হয়তো আমি সঞ্চালকের কাছে যাচ্ছি। সকলকে ধন্যবাদ, দিলীপকে ধন্যবাদ আমাদের যে প্রাথমিক প্রতিক্রিয়া সেটা তুলে ধরার জন্য। এবং দিলীপ বলেছে যে আমরা এই নির্বাচনী ইশতেহার মনিটর করব। দিলীপ বলেছে 60 দিন কিংবা 100 দিনও হতে পারে। আমরা পরবর্তীতে প্রাথমিক আমাদের প্রতিক্রিয়া দেব, আমাদের মূল্যায়ন দেব। সাধারণত রাজনৈতিক দলগুলো 100 দিনের কর্মসূচি ঘোষণা করে। আমার মনে আছে বিএনপি যখন ক্ষমতা এসেছিল 2001 সালে তারা 100 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। তো আমরা সেইভাবে 60 দিন কিংবা 100 দিন পরে আমরা প্রাথমিক মূল্যায়ন তুলে ধরবো। আরেকটা অ্যানাউন্সমেন্ট আপনাদের কাছে দিতে চাই। আমাদের গত সংবাদ সম্মেলনটা ছিল যে রাজনৈতিক দলগুলো পক্ষ থেকে যারা মনোনয়ন পেয়েছে কিংবা স্বতন্ত্রভাবে যারা নির্বাচনে দাঁড়িয়েছে তাদের হলফনামার বিশ্লেষণ আমরা তুলে ধরেছি। এই হলফনামার বিশ্লেষণ আমাদের ভোট বিডিতে আমাদের ওয়েবসাইটে আছে, votebd.org, votebd.org, এবং ওই তথ্যগুলো ব্যবহার করে আপনারা অনেক অনুসন্ধানী রিপোর্ট করতে পারবেন। যেমন অনেক প্রার্থী ছিল তারা 2008-এ নির্বাচন করেছে, 2018-তে নির্বাচন করেছে, তারা এবারও নির্বাচন করছে, তাদের আয় সম্পদ কি হলো এই কত বছর, যে অনেক বছর তো হয়ে গেল, তো এই কত বছরে তাদের আয় সম্পদ ইত্যাদি কীরকম হলো, এই অনুসন্ধান রিপোর্টগুলো আপনারা করতে পারেন। আপনারা অনুসন্ধান রিপোর্ট করতে পারেন, ঋণখেলাপি কারা দ্বৈত নাগরিক, এবং এগুলোই আপনাদের এই অনুসন্ধান রিপোর্টের মাধ্যমে জনগণ নাগরিকরা ক্ষমতা আইতে হবে তথ্যের ভিত্তিতে, এবং যার ভিত্তিতে তারা জেনে বুঝে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তো আমাদের তো এই অ্যানাউন্সমেন্টের পর আমার কিছু অবজারভেশন আছে। আমরা তো আগেই বলেছি নির্বাচনী ইশতেহার গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ দলিলটা আমরা মনিটর করব এবং এই গুরুত্বপূর্ণ দলিলের আমরা যাতে তারা বাস্তবায়ন করে সেটা নিশ্চিত করার চেষ্টা করব। দরকার হলে আমরা কিংবা কোনো নাগরিক আদালতে যাবে, কারণ একটা লিখিত চুক্তিটা যেন বাস্তবায়িত হয়। এবং এখানে এই ইশতেহারগুলোতে সব আমাদের আকাঙ্ক্ষা ছিল এই সবগুলো বড় বড় দলগুলোর, বিশেষত বড় বড় জোটগুলোর এই ইশতেহারগুলো ব্যবহার করে আমরা একটা তুলনামূলক একটা টেবিলের মতো তৈরি করা, কিন্তু যেই সময় ছিল এটাতে অসম্ভব। এবং শুধু তাই নয়, এত বৈচিত্র্যময় যে মিল অমিল এত বেশি, যার ফলে এরকম টেবিল তৈরি করা দূরও আমরা মনে করেছি, তাই ওটা করতে পারি না। তো আমরা প্রাথমিক আমাদের মূল্যায়ন তুলে ধরলাম। তো তবুও যে কথা বলতে হয়, এই ইশতেহারগুলোতে সব ভালো কথা আছে। ইনফ্যাক্ট
মানুষ যে সকল ভালো কথা শুনতে চায়, যে সকল প্রতিশ্রুতি শুনতে চায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই স্টেটগুলো সবগুলোই আছে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো ওই যে ইংরেজিতে একটা কথা আছে, টেস্ট অফ পুডিং ইন ইটস ইটিং। পুডিং তো দেখতে সুন্দর, কিন্তু এটা আসলেই যে টেস্ট অফ পুডিংটা এটা সুস্বাদু কিনা এটা খাওয়ার উপর নির্ভর করে। তাই এগুলো আকর্ষণীয়, এগুলো গুরুত্বপূর্ণ, মানুষ যা শুনতে চায় তাই তারা বলেছে, কিন্তু এগুলোর বাস্তবায়নই মূল কথা। এবং বাস্তবায়নের ব্যাপারে যেটা যে এর জন্য কোথা থেকে সম্পদ আসবে, কি তাদের রূপরেখা, এবং 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 তাদের অগ্রাধিকার কি, এগুলো তো সবগুলো তো ইটস এ লন্ড্রি লিস্ট অফ অল দ্য থিংস দে উইল ডু। কিন্তু প্রথম তারা কোনটা করবে এবং কোনটা সম্পদের উপর নির্ভর করবে, অনেক কিছুর উপর নির্ভর করবে। কিন্তু কোন বিষয়গুলো যদি পরিস্থিতি ইতিবাচক না হয়, পরিস্থিতি যদি চ্যালেঞ্জিং হয়, তাহলে কোন বিষয়গুলো তাদের অগ্রাধিকার পাবে, এই বিষয়গুলো এখানে উল্লেখ করা নেই। আর তারা তাদের অঙ্গীকারগুলো রক্ষা করবে কিনা সেটা তো আমরা বলেছি। অলরেডি আমরা দেখেছি অঙ্গীকার ভঙ্গ করার, যে নারীর প্রতিনিধিত্বের ব্যাপারে সবগুলো দল কিন্তু একমত হয়েছে যে তারা অন্তত 5% নারীদেরকে তারা মনোনয়ন দেবে। এবং কোনো দলই কিন্তু ওই যে কিছু ছোট ছোট দল ছাড়া এবং যাদের ক্ষমতায় আসার বোধহয় সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, এটা বাস্তবতা। কিন্তু আমাদের বড় দলগুলোর যে সবাই কিন্তু এই অঙ্গীকার ভঙ্গ করেছে। কেউ হয়তো একজনও নারীকে মনোনয়ন দেয়নি, আবার কেউ যে 5% মনোনয়ন দেওয়ার কথা তাও পূরণ করেনি। তো অঙ্গীকার ভঙ্গ দিয়ে কিন্তু শুরু হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা কথা হইল, এই যে কতগুলো দল, বিশেষত বিএনপি বলেছে তারা তাদের 30 দফা বাস্তবায়ন করবে, কিন্তু তারা জুলাই সনদ স্বাক্ষর করেছে। স্বাক্ষর করাই নয়, তারা সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে। তো এই 30 দফার সাথে জুলাই জাতীয় সনদের পার্থক্য আছে, অনেকগুলো পার্থক্য আছে, গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। তারা সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নূতন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। এবং শুধু তাই নয়, জনগণের অভিপ্রায় সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ 2025 গ্রহণ করেছি বিদায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসাবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করব। শুধু তাই নয়, তারা অঙ্গীকার করেছে তারা আদালতে যাবে না এই জুলাই সনদের বৈধতা নিয়ে। অবশ্য আমরা অন্যরা যেতে পারে, তাতে কোনো বাধা নাই। তো এই রকম সুস্পষ্টভাবে অঙ্গীকার করা সত্ত্বেও তারা তাদের এই যে নির্বাচন ইশতেহারে বলেছে তারা 30 দফা এবং জুলাই সনদের সাথে কিছু সঙ্গতিপূর্ণ নয় এমন অঙ্গীকার করেছে। তো এখন কোনটা আমরা গ্রহণ করব? অবশ্য এটা মনে রাখতে হবে যে কিছু দল, বিশেষত বিএনপি বড় দল হিসেবে কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিছু ক্ষেত্রে তারা ভিন্নমত প্রকাশ করেছে। এবং জুলাই সনদে সুস্পষ্টভাবে লেখা আছে কে কোনটাতে একমত হয়েছে, দ্বিমত হয়েছে। তার 2টো কলাম আছে, ডান কলামে বলা আছে কে একমত দ্বিমত। কিন্তু এই নোট অফ ডিসেন্ট মানে কি? নোট অফ ডিসেন্ট আমাদের সুজনের অন্যতম ট্রাস্টি বোর্ডের সদস্য বিচারপতি আব্দুল মতিন, তিনি জ্যেষ্ঠ বিচারপতি ছিলেন আপিল বিভাগের, তারই কিন্তু প্রধান বিচারপতি হওয়ার কথা, তাকে বাদ দিয়ে খায়রুল্লাহকে প্রধান বিচারপতি করা হয়েছিল। তো তিনি বলেছেন যে নোট অফ ডিসেন্টটা এমন যে আদালতে যেমন যেমন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ব্যাপারে ওই যে 4 জন একমত হয়েছে, 3 জন দ্বিমত করেছে। এখন কোনটা প্রযোজ্য? 4 জনেরটাই প্রযোজ্য এবং সবাই গুরুত্বপূর্ণ। তো এই নোট অফ ডিসেন্টটা হইল গণতান্ত্রিক পদ্ধতিতে হইল যে মেজরিটেরিয়ান পদ্ধতি, অর্থাৎ অধিকাংশ দল যদি যেগুলো একমত সেগুলোই হলো সিদ্ধান্ত। এই 84টা হইল এই যে ওভারওয়েলমিং মেজরিটি, অন্তত 2/3 দল, অন্তত 2/3 দল এবং বড় দলগুলোর অধিকাংশ দলের সম্মতির ভিত্তিতে কিন্তু 84টা বিষয় ঐক্যমত্য হয়েছে। তো এখন এবং এই জুলাই সনদ যদি পাস হয়,
তার মানে কি, জুলাই সনদ যদি হাঁ ভোটে জয়যুক্ত হয় তাহলে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, এবং সবগুলোই একমত হয়েছে যে এটা গণভোট হবে। জনগণ যত সম্মতি দেয়, সার্বভৌম জনগণ, তখন এটা অমান্য করা, এটার বাইরে যাওয়াটা কতটুকু সমীচীন হবে সেটা প্রশ্নের দাবি রাখে। তো আমরা তো এই ব্যাপারে আমাদের প্রশ্ন রইল। আরেকটা হলো যে একটা বিষয়ে আমরা উল্লেখ করতে চাই, অনেকগুলো বিষয়ে প্রশ্ন তোলা যায়। একটা বিষয় হলো উচ্চকক্ষ স্থাপন। উচ্চকক্ষ স্থাপনের ব্যাপারে যেটা জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে সেটা হলো যে উচ্চকক্ষ স্থাপিত হবে 100 জন সদস্য নিয়ে এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে, অর্থাৎ যে যত ভোট পাবে তার অনুপাতে ন্যূনতম 1% ভোট যারা পাবে তারা একটা আসন পাবে 100 আসনের মধ্যে, এবং উচ্চকক্ষ হবে বৈচিত্র্যময়, সমাজের সকল ক্ষেত্রের প্রতিনিধিত্ব থাকবে। কিন্তু বিএনপি আমরা যতটুকু বুঝেছি তারা এই উচ্চকক্ষ এবং এটা এই যে এটা একটা আমাদের ঐক্যমত্যের বিষয়। বিএনপি যেটা মনে হয়েছে, যেটা চাচ্ছে সেটা হলো উচ্চকক্ষটা হবে যে নিম্নকক্ষে যেইভাবে যে এখন নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, অর্থাৎ যে যত আসন পেল তার অনুপাতে, এবং সেটা হলে উচ্চকক্ষ অনেকেই বলেছে, সেখানে আলোচনা হয়েছে ঐক্যমত্য কমিশনে, যে এটা হবে অর্থহীন, কারণ উচ্চকক্ষটা হবে নিম্নকক্ষেরই ওই যে রেপ্লিকা, এবং ওটার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না। কারণ উচ্চকক্ষের দুটো ভূমিকা আছে, একটা ভূমিকা হলো ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা, আরেকটা হলো যে যাতে কথায় কথায় যে সংবিধান সংস্কার করা না যায়। আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, এবং আওয়ামী লীগ সরকার যে তাদের ব্রুট মেজরিটি, যে বিরাট মেজরিটি ব্যবহার করে তারা ওই যে দলীয় স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা মানে তাদের অধীনে নির্বাচন হবে, তারাই ক্ষমতায় থাকবে, যতদিন পর্যন্ত থাকা যায় ততদিন থাকবে। তো এই রকম যাতে করা না যায়, তো এই জুলাই সনদে যেটা একমত হওয়া গিয়েছে সেটা হলো যে নিম্নকক্ষের, যদি উচ্চকক্ষ হয় নিম্নকক্ষের 2/3 অনুমোদন লাগবে সংবিধান সংশোধনের জন্য, আর উচ্চকক্ষের যে মেজরিটি অধিকাংশের সম্মতি লাগবে। তো তাহলে এটার ওই যে তাৎপর্য হলো আমাদের এই পর্যন্ত কেউই 50% ভোট পায়নি, 50%-এর বেশি ভোট পায়নি, এবং ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা কিনো, তার ফলে কেউই উচ্চকক্ষে মেজরিটি পাবে না। কেউ যদি 40% ভোট পায় তারা 40টা আসন পাবে, কেউ 10% পেলে 10টা আসন পাবে, কিন্তু যেহেতু কেউ যারা ক্ষমতাসীন হবে তারা অবশ্য বেশি পাবে, কিন্তু তাদের উচ্চকক্ষে মেজরিটি থাকবে না, যার ফলে তাদের অন্যদের সাথে আলাপ আলোচনা করতে হবে। তারা জোর করে ওই যে ব্রুট মেজরিটি ব্যবহার করে তারা ওই যে সংবিধান সংশোধন করতে পারবে না, এবং এর মাধ্যমে একটা নূতন রাজনৈতিক সংস্কৃতিও সৃষ্টি হবে। নূতন রাজনৈতিক সংস্কৃতি হলো আলাপ আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়ে সমস্যার সমাধান করা, এবং শুধু তাই নয় যে আমাদের যে প্রতিনিধিত্বে বৈচিত্র্য হবে। সব দল নিম্নকক্ষে আসন না পেলেও তারা যদি 100% কিংবা তার বেশি আসন পায় তাহলে তারা উচ্চকক্ষে তাদের প্রতিনিধিত্ব থাকবে, তাহলে বৃহত্তর জনগণের প্রতিনিধিত্ব থাকবে, কিন্তু সেগুলো আর কিছুই থাকবে না। আর আরেকটা হলো, আরেকটা জিনিস আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে যদি এই আসনের হারে, আসনের অনুপাতে যদি হয়, যদি উচ্চকক্ষ স্থাপিত হয়, তাহলে ওই যেই লক্ষ্যে উচ্চকক্ষ স্থাপিত হচ্ছে এটা পুরোপুরি ভণ্ডুল হয়ে যাবে। কারণ উচ্চকক্ষে স্থাপনের সংখ্যানুপাতের উদ্দেশ্য হলো যাতে কেউ উচ্চকক্ষে ব্রুট মেজরিটি না পায়, এবং আলাপ আলোচনার ভিত্তিতে যেন সংবিধান সংস্কার হয়। আপনাদেরকে আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে আমরা একটা বিশ্লেষণ তুলে ধরেছিলাম, আপনাদের এটা দেখার জন্য আমি অনুরোধ করব। 78 পৃষ্ঠাতে আমরা দেখিয়েছি যে পঞ্চম আমাদের সংসদে, অর্থাৎ 91 সালে বিএনপি পেয়েছে 30.810 ভোট, 30.810।
বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 30.08%, অর্থাৎ সমান সমান। কিন্তু বিএনপি কয়টা আসন পেয়েছে জান মনে আছে কারো? 140টা আসন পেয়েছে, 140টা আসন পেয়েছে। আওয়ামী লীগ পেয়েছে মাত্র 88টা। তো তারা যদি 140টা আসনের অনুপাতে হয় তো তাহলে তো প্রায় তারা মেজরিটি পেয়ে যাবে, প্রায় মেজরিটি পেয়ে যাবে। আর সংখ্যানুপাতিক হলে যে বিএনপি পেত 93টা, আওয়ামী লীগ পেত 90টা, তো কেউ মেজরিটি পেত না। শুধু আরেকবার হয়েছে অষ্টম সংসদে 2001 সালে বিএনপি পেয়েছে 40.97% ভোট, 40.97% ভোট। আওয়ামী লীগ পেয়েছে 40.13% ভোট। কিন্তু বিএনপি কতগুলো আসন পেয়েছে মনে আছে? 193টা আসন পেয়েছে। তারা 2/3, তার আসনের ভিত্তি যদি হয় তারা উচ্চকে 2/3-এর বেশি মেজরিটি পেয়ে যাবে এবং তাদের কারো অন্যান্য মতামত তোয়াক্কা করতে হবে না। আর আওয়ামী লীগ পেয়েছে মাত্র 62টা আসন, একই হারে ভোট পাওয়া সত্ত্বেও 40%, মূলত 40, একজন 41 আর একজন 40 বলা চলে। তো এইভাবে যদি উচ্চকক্ষ ঘটতে হয় তাহলে যে উদ্দেশ্যে ভারসাম্য প্রতিষ্ঠা এবং কেউ যাতে কথায় কথায় সংবিধান সংশোধন করে নিজ স্বার্থে, দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে না করতে পারে, সেটা বন্ধ করা, সেটা আর কোনো ইয়ে থাকবে না। আর দিলীপ বলেছে জোটবদ্ধ ইশতেহার নয়, তো আমরা জোট হচ্ছে জোটবদ্ধ ইশতেহার হওয়া উচিত ছিল, সবাই যাতে একমত হয়। তো আমি অনেক কথা বলেছি, আর কথা বলবো না। তা আমাদের সভাপতি মহোদয় ওনার বক্তব্যের মাধ্যমে আমাদের শেষ হবে সৈয়দ আবু নাসের বক্তিয়ার। তার আগে তো তার আগে আমাদের একরাম হোসেন, উনি ওনার কিছু একটু বক্তব্য আছে, ওনার কথা একটু শুনবো সংক্ষেপে। জি সব সাংবাদিকদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমাদের লিখিত বক্তব্য এবং আমাদের প্রধান নির্বাহীর মন্তব্য বিশ্লেষণ আপনারা শুনলেন। আমি খুব সংক্ষেপে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রকৃতি না বাঁচলে প্রাণ বাঁচে না। বাংলাদেশে প্রাণ প্রকৃতি রক্ষার সংগ্রামটা দীর্ঘদিনের, কিন্তু আমরা এখানে দেখলাম যে প্রাণ প্রকৃতি রক্ষার জন্য এবং এই প্রকৃতিকে আর উন্নত করার জন্য শুধুমাত্র গাছ লাগানোর কথা বলা হলো, কিন্তু দীর্ঘ বিস্তৃত কোনো পরিকল্পনার কথা আমরা শুনলাম না কারো পরিকল্পনাতেই, বিশেষ করে শীর্ষ রাজনৈতিক দলগুলো। প্রাণ প্রকৃতি রক্ষা না পেলে মানে প্রাণীর বিকাশ এবং মাটি রক্ষা পাবে না। আমরা অনেক দিন থেকেই জানি যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 1% হারে আবাদি জমির পরিমাণ কমছে এবং বিজ্ঞানীরা বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানে গবেষণা করে বলেছে যে আগামী এই শতকের শেষের দিকেই আবাদি জমি প্রায় শেষ হয়ে যাবে এই হারে যদি বাংলাদেশের আবাদি জমি শেষ হতে থাকে। অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন, মানে নাগরিকদের প্রয়োজনে এটা হচ্ছে, এই বিষয়ে কোনো পরিকল্পনার কথা আমরা জানলাম না। অপরিকল্পিতভাবে আবাসন এবং নগরায়ন হচ্ছে, মানুষ নগরমুখী। এই নগরমুখী মানুষের স্রোত কিভাবে কমানো যাবে, স্যাটেলাইট সিটি কিভাবে বানানো যাবে, জেলা শহরগুলো কিভাবে শিক্ষা স্বাস্থ্য সেবায় পরিপূর্ণ করা যাবে, এই ধরনের পরিকল্পনাও দেখছি না আমরা। কৃষি জমি রক্ষার ব্যাপারে আইনও আছে, কিন্তু সেটার বাস্তবায়নও হচ্ছে না। আমরা জানি খালি রেমিটেন্স আসে এবং বিপুল অঙ্কের রেমিটেন্স আমাদের প্রবাসী শ্রমিকরা পাঠাচ্ছে, কিন্তু আপনারা সকলেই জানেন যে খালি অর্থ আসে না, ডলার আসে না, প্রতিদিন লাশ আসে, সেই খবর খুব কমই ছাপা হয়। কিন্তু আজকাল এই তথ্যগুলো খুবই আসছে। এই প্রবাসী শ্রমিকদের কল্যাণের জন্য, বিশেষ করে মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় যেসব জায়গায় বিপুল হারে আমাদের শ্রমিক আছে, সেই সমস্ত দেশে তাদের কল্যাণ এবং দেশে ফেরত আসলে তাদের কল্যাণ খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এই বিষয়টাও ব্যাপকভাবে কোনো শীর্ষ রাজনৈতিক দলের পরিকল্পনায় আমরা দেখিনি। বেকারত্ব নিরসনের কথা, ক্ষুধা এবং দারিদ্র্য শেষ করার কথা বলা হয়েছে, কিন্তু সুদূর প্রসারী পরিকল্পনা সেখানে নেই। আমরা সকলেই জানি আমাদের দেশের প্রধান শিল্প হচ্ছে গার্মেন্টস এবং পোশাক শিল্পে আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। এখানে বেশিরভাগ নারী শ্রমিক, কমপক্ষে 40 লাখ বা তার চেয়েও বেশি। এরা ঠিকমতো পারিশ্রমিক পায় না, তাদের জন্য কোনো কল্যাণ নেই।
কারখানাগুলোর আশপাশে তাদের আবাসনের ব্যবস্থা নেই, ভূমি নষ্ট হচ্ছে, টিন শেডে মানবেতর জীবনযাপন করে শুধু পোশাক উৎপাদন করছে, রপ্তানি করে আমরা বিদেশি মুদ্রা পাচ্ছি, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই। তাদের বেতন স্বল্প এবং ন্যূনতম যে বেতন ধরা হয় সেটাও জীবনমান রক্ষার জন্য যথেষ্ট না। এ নিয়েও কোনো বিস্তৃত পরিকল্পনার কথা আমরা দেখিনি আর কি। সবশেষে আমি বলতে চাই, দেখুন, বুদ্ধি, বিবেচনা এবং চেতনা এটা মানুষের মূল একটা সম্পদ। এটা অর্জিত হয় শিক্ষার মাধ্যমে, কিন্তু শুধু পাঠ্যপুস্তক বা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি আমরা সকলেই জানি যে এইগুলোতে বিদ্যার দেবীর আরাধনা করার জন্য সরকারিভাবে বাজেট থাকে, সরস্বতী দেবী, সরস্বতীর পূজা। কিন্তু সাংস্কৃতিক কার্যক্রম যার জন্য বাংলাদেশের আছে লাইব্রেরি, যার জন্য আছে শিল্পকলা একাডেমি, যার জন্য আছে শিশু একাডেমি, কিন্তু সরকার খুব সামান্যই বরাদ্দ দেয়। আমি বলতে চাই, এই সংস্কৃতি নিয়ে কোনো কথা কোনো দলের পরিকল্পনার মধ্যে দেখলাম না, অথচ শিক্ষার প্রধান বাহন হচ্ছে বই, সেই সঙ্গে ক্রীড়া, সাংস্কৃতিক চর্চা, নাটক, গান বাজনা, এইগুলো নিয়ে কারো বরাদ্দও স্বল্প, কোনো দলের পরিকল্পনায় কিছু নেই। সুতরাং এই বুদ্ধি, বিবেচনা, চেতনা নির্মাণের জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাবেন তাদের কোনো পরিকল্পনা নেই, কিন্তু সেটা খুবই থাকা উচিত। সাংস্কৃতিক, বিশেষ করে পারফর্মিং আর্ট এবং বাংলাদেশের সর্বত্র লাইব্রেরি, পড়ার আয়োজন ছড়িয়ে দেওয়ার জন্য, শিল্পচর্চা, খেলাধুলা এইগুলো বাড়ানোর জন্য সংস্কৃতির ক্ষেত্রে বরাদ্দ এবং পরিকল্পনা দরকার। আপনাদের ধন্যবাদ স্যার। ধন্যবাদ একরাম। এখন প্রথমে বদিউল আলম মজুমদার ভাই আমাদের বলেছিলেন যে আমি সেটা বলছি, উপস্থিত যারা আমরা এখানে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা আছেন, তাদের অনেক প্রশ্ন, তাদের প্রশ্নটাই আমাদের উত্তর দিতে হবে। বদিউল আলম মজুমদার ভাই আছেন, দিলীপ আছে, এখানে একরাম আছে, সবাই আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের প্রশ্ন যে কটা আছে বলতে পারো ভাই, যদি যদি না থাকবে নিশ্চয়ই, থাকবে নিশ্চয়ই। জি 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 বলেন। এই যে ওকে, নূতনত্ব তো আছে, নূতনত্ব আছে, তাদের বৈচিত্র্য আছে। একটা 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 বৈচিত্র্য তো এইবার নীতি নৈতিকতার উপর জোর দিয়েছে কিছু কিছু দল, আর কিছু কিছু দল আমাদের এই যে ফ্যামিলি কার্ড এবং ওই যে এইসবের উপর জোর দিয়েছে। এবং তবে কিছু কিছু আমরা আরও গভীরে গেলে আরও কিছু কিছু আমরা পার্থক্য দেখব, কিন্তু সব দলগুলোই ভালো কথাগুলো বলেছে, ভালো কথার ফুলঝুরি এখানে আছে। তাই আর কিছু দিলীপ, আর কিছু 1 কোটি মানুষকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এটা মুখের কথা বললে তো হবে না, মানুষ তো পরিকল্পনা জানতে চায়, কোন খাত থেকে অর্থ আসবে, কোন খাতে কর্মসৃজন হবে, এইসব বিষয়গুলো বিস্তৃতভাবে থাকা দরকার ছিল। জি আচ্ছা, ওই যে ইংরেজিতে একটা কথা আছে, বিউটি ইজ ইন দ্য আই অফ দি বিহোল্ডার। ওকে, তো আপনার চোখে একটা ভালো, আমার চোখে আরেকটা ভালো, এটা গুরুত্বপূর্ণ যে এতে কি আছে এটা জানা, এটা কি আছে এটা জানা। আমার মনে হয় না কেউ এটা বলতে পারবে এটা ভালো এটা খারাপ। সবগুলোই ভালো, কারণ সবগুলোই ভালো কথা বলেছে। এটা বলা অসম্ভব, এটা বলা অসম্ভব। ওকে, এটা তো আপনারা তুলে ধরবেন। ওকে, আমরা তো প্রাথমিক বিশ্লেষণ দিলাম, আমরা আরো গভীরে যাব, আরো কিছু তুলব, কিন্তু এটা অসম্ভব যে বলা একটা ভালো আর একটা খারাপ। সবগুলোই মানুষের, হ্যাঁ কিছু কিছু বলা হয়েছে, কিছু কিছু তো বলা হয়েছে, আমরা সবগুলো পেপারটা পড়লেই বুঝতে পারবেন, হ্যাঁ পেপারটা পড়লে বুঝতে পারবেন অনেক কিছু আলোকে এটা ইয়ে করেছি। জি, পেপারটা পড়লেই বুঝতে পারবেন। আমি একটু বলি, আমি জাস্ট একটু এইটারই পরিপ্রেক্ষিতে আমি একটু আনসার দিই। আমাদের এখানে 800 কোটি বা অনেকে বলছে 20 কোটি লোক হয়ে গেছে। 20 কোটি লোকের কিন্তু আমাদের মেন কি জানি প্রত্যাশা, মেন প্রত্যাশা হলো আমাদের আহার, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলি হলো মেন। তারপরে এখানে কিন্তু 15টা
প্রত্যাশা আরও অ্যাড করা হয়েছে বিশদ আকারে। এটা যখন গভর্নমেন্ট ফর্ম করবে কেউ, তখন এটা আরও ডিটেলসে আসতে হবে। যেটা আমাদের ভাই একরাম বললেন যে 1 কোটি লোকের কীভাবে কর্মসংস্থান হবে, এই ধরনের কিন্তু আরও বিশদভাবে আসতে হবে। কিন্তু বুলেট আকারে আসলে মেইন জিনিসগুলো, এই যে যেমন আরেকটা জিনিস আমি বলি, রিচ শুড নট বিকাম রিচার, পুয়ার শুড নট বিকাম পুয়ার। বৈষম্যটা যাতে কমে যায়, এটাও কিন্তু আমরা প্রত্যেকে চাই। এই ধরনের জিনিসগুলি আমাদের প্রত্যাশা। যেই সরকারই আসবে এসে যাতে এইগুলি বেসিক জিনিসগুলো যাতে আগে দেখে, তারপরে তো ডিটেল তাদের প্রোগ্রামগুলিতে থাকবে। এরপরে যদি আরও প্রশ্ন থাকে ওকে, নিশ্চয়ই আছে। আচ্ছা, ওই যে উনি না, হ্যাঁ, আপাত দৃষ্টিতে মনে হয় না কারো, অন্তত মৌখিকভাবে লিখিতভাবে তারা বলেছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না। যদিও 2-1টা দল জুলাই সনদ স্বাক্ষর করে নাই, তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। সেটা আপনি হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয়, তাহলে সার্বভৌম, আমি আগেই বলেছি, সার্বভৌম জনগণ স্পোক। কারণ সংবিধানটা হলো 48টা বিষয় সংবিধান সংস্কার সংক্রান্ত, এবং সংবিধানটা হলো জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি, উইল অফ দি পিপল। তাই জনগণ যখন বলে তখন সেটা হলো শেষ কথা হওয়া উচিত, জনগণের যখন মতামত দেয়। তো আমরা এই পর্যন্ত অন্যান্য দলের মধ্যে তেমন লক্ষ্য করি নাই, এবং তো আমরা আশা করি যে তারা, যেটা আমরা আগে বলেছি এবারও বলছি, তারা হাঁয়ের পক্ষে না নায়ের পক্ষে এটা যেন সুস্পষ্ট করে। মানুষের জানার অধিকার আছে যে তারা কোন কোন পক্ষে। ওকে, আর কিছু এই ভাই বোধহয় কিছু বলতে চেয়েছিলেন, আপনি কিছু বলতে চেয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা হলো যে প্রশ্নটা আসছিল যে এখানে জুলাই জাতীয়, আপনি হ্যাঁ প্রশ্ন করেছেন তার প্রেক্ষিতেই যে এখানে ওই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপির বিষয়টা বারবার করে এখানে এসেছে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি সেটা, যখন জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনা হয়, সেই সময় অনেকগুলো ব্যাপারেই অনেক রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট আছে। এখানে বিএনপিরও নোট অফ ডিসেন্ট আছে। বিএনপি তখন যে স্ট্যান্ডে ছিল, তখন তাদের যে অবস্থান ছিল, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ যখন ঘোষণা করা হয়, তখনও বিএনপি কিছু কিছু বিষয়ে তাদের মতামত তুলে ধরেছে এবং তারা বলেছে যে জুলাই জাতীয় সনদে যেখানে আমরা স্বাক্ষর করেছি সেখানকার সাথে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের কিছু ফারাক আছে। এবং নোট অফ ডিসেন্টে যেটা বলা আছে যে কারো নোট অফ ডিসেন্টের বিষয়গুলো তারা নির্বাচনী ইশতেহারে আনবে, গণরায় যদি পায় সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এবং বিএনপি তাদের যে নির্বাচনী ইশতেহার আছে সেই নির্বাচনী ইশতেহারে কিছু কিছু বিষয় এই জায়গাটায় এনেছে। তবে গণভোটে গেলে এটা তখন জনগণের সম্মতি এখানে চলে আসবে এবং সেই ভিত্তিতেই এটা হবে। তা সেক্ষেত্রে তারা আগের যে স্ট্যান্ডে ছিল, এখন যে স্ট্যান্ড পরিবর্তন করেছে এরকম না। এই প্রথমে যে স্ট্যান্ডে ছিল এখন পর্যন্ত সেই স্ট্যান্ডেই এটা আছে এবং অন্যান্য রাজনৈতিক দল যার যেখানে আপত্তি ছিল তারা সেখানে এটা
নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং এখানে যদি জনগণের সম্মতি যদি হয় তখন তাদের মধ্যে একটা বাধ্যবাধকতা সৃষ্টি হবে। এখন এখন আমাদের আপনাদেরকে যদি এই প্রশ্ন করা হয় আপনাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন উত্তর হবে। তো আমাদের যেটা গুরুত্বপূর্ণ ছিল তারা কিভাবে এটা অর্জন করবে সেই রূপরেখাটা, সেই পথরেখাটা তাদের প্রদর্শন করা এবং কোথা থেকে সম্পদ আসবে সেটা সুস্পষ্ট করা আমাদের বক্তব্যটা গুরুত্বপূর্ণ নয়। এবং এক একজনের জাজমেন্ট এক এক রকম হবে, কিন্তু তাদেরই যেহেতু অঙ্গীকার করেছে তাদেরই ওটা সুস্পষ্ট করা দরকার ছিল। আর কিছু আমরা দেখেছি একটি দল মানে এনসিপি দলগুলি ওরা জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে যায়, তারা স্বাক্ষর করেও না, তারা এর পক্ষে এখন মানে চালাচ্ছে। বিষয়টা ভিন্নতা আনার বিচারিতা আমি বুঝতে পারছি। আপনারা তাদেরকে জিজ্ঞেস করতে হবে। ওকে, আমাদের সভাপতি মহোদয় কি আর কেউ আছে প্রশ্ন? হ্যাঁ, অবহিত না সবারই দরকার, সবারই দায়িত্ব, কারণ এটা আমাদের সবারই বিষয়। কারণ আমরা সংস্কার হবে কি হবে না, যে আমরা এখন রক্তের উপর দাঁড়িয়ে আছি, যে যারা আত্মত্যাগ করেছে, রক্ত দিয়েছে, তাদের রক্তের ঋণ শোধ করবো কিনা। তারা তো পরিবর্তনের কথা বলেছে, তো পরিবর্তন আমরা চাই কি চাই না, রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্ট করতে হবে, সরকারকে সুস্পষ্ট করতে হবে। আমরা যারা নাগরিক মনে করি আমাদেরও আমরা বলতে পারি কিংবা আমরা সিদ্ধান্ত নিতে পারি, এটা সকলেরই দায়িত্ব। ওকে, আমরা আমাদের সভাপতি বক্তব্যের মাধ্যমে শেষ করব।